আসসালামু আলাইকুম। আমি আল নাহিয়ান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্টে। আজকে আমরা পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের ইন্টারের পদার্থবিজ্ঞানের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টরটা শুধু ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার যে এটা না, একে একটা চ্যাপ্টার আছে ভেক্টর, আবার ইন্টারের যে সামনে যে কনসেপ্টগুলো আছে এগুলো অনেকটা ভেক্টরের সাথে সম্পর্কিত। কাজে যদি আপনি এই চ্যাপ্টারটা সম্পর্কে দক্ষ একটা অভিজ্ঞতা রাখতে পারেন, অর্থাৎ ভালো একটা অভিজ্ঞতা রাখতে পারেন, তাহলে সামনের পার্টটা আপনার স্মুথ হতে পারে। আর যদি আপনি এই চ্যাপ্টারটা নিয়ে ঢিলামি করেন তাহলে সামনের পার্টটা আপনার হার্ড হতে পারে আর কি। তো ভেক্টর অনেক কনসেপ্ট আছে, আপনি দেখবেন যে সামনে যে বলবিদ্যা, নিউটনের বলবিদ্যা, তারপর হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি, ফিজিক্সের চ্যাপ্টারগুলো, ম্যাথের বিভিন্ন চ্যাপ্টারে লাগতেছে, বা ইভেন কেমিস্ট্রির কিছু কিছু অংশে দেখা যাবে যে ভেক্টর লাগতেছে আর কি। আর কেমিস্ট্রিতে অলমোস্ট লাগে না, বাট মাঝে মধ্যে দেখবেন যে লাগতেছে। আর অলমোস্ট ফিজিক্সে আর ম্যাথে দেখা যাবে যেটা লাগতেছে আর কি। এখন আমরা মূল টপিক আসে, আজকে আমরা এইসব টপিক নিয়ে কথা বলবো। রাশি কি, ভেক্টর আলোচনার ক্ষেত্রে রাশি আমাদের জানতে হবে, রাশির প্রকারভেদ জানতে হবে, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি কী এবং ওদের উদাহরণ, ভেক্টর প্রকাশের নিয়ম, কীভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি, ভেক্টর নিয়ে ভুল ধারণা কী কী ভুল ধারণা আছে, এবং বিভিন্ন প্রকারের ভেক্টর রাশি আর কি। বিভিন্ন প্রকারের ভেক্টর রাশি, যে ভেক্টর রাশির যে সব প্রকারভেদ আছে সেই সব প্রকারভেদের নিয়ে আমরা আলোচনা করবো আর কি। তো মূল করে এখন চলে যাওয়া যাচ্ছে রাশি। এই ভৌত জগতে আমরা যাই পরিমাপ করতে পারি সেটা একটা রাশি, অর্থাৎ যা কিছু পরিমাপযোগ্য তাই রাশি। সাপোজ আমি এরকম একটা লাইন আঁকলাম, এখন এই লাইনের লেন্থটা আমরা মাপতে পারি। এই লাইনের লেন্থ আমি সাপোজ বললাম যে 10 সেন্টিমিটার, তাহলে আপনি এটা মাপতে পারতেছেন যে এটা 10 সেন্টিমিটার, মানে এটা দৈর্ঘ্যটা মাপা যাচ্ছে, অর্থাৎ কি দৈর্ঘ্য একটা রাশি, দৈর্ঘ্য একটা রাশি। একইভাবে আমি আমার ওয়েট মাপতে পারি, আমার ওয়েট সাপোজ হচ্ছে 60 কেজি, তাহলে আমি বলতে পারবো যে আমার ভর 60 কেজি, অর্থাৎ ভর একটা রাশি। একইভাবে আমি যদি আপনাকে বলি যে এখান থেকে চট্টগ্রামের দূরত্ব কত, আপনি সাপোজ বলবেন যে 300 কিলোমিটার, তো 300 কিলোমিটার যেটা একটা দৈর্ঘ্য, এটা দূরত্ব বলি আমরা এটাকে, 300 কিলোমিটার, এটা একটা রাশি। একইভাবে আমরা যাই মাপতে পারি ভৌত জগতে সেটা একটা রাশি। রাশি নিয়ে কথা বললে রাশি থাকে দুইটা প্রকার, একটা হলো যে আমার স্কেলার রাশি, একটা হলো যে আমার ভেক্টর রাশি। স্কেলার একটা ভেক্টর। স্কেলার রাশি হচ্ছে সে সকল রাশি যাদেরকে প্রকাশ করতে শুধু আমার মানের দরকার হয়, কোনো দিক বলে দিতে আমার হয় না, অর্থাৎ নির্দিষ্ট কোনো দিক আছে কি নাই সেটা আমার জানার কোনো প্রয়োজনই হয় না যদি আমি রাশিটাকে ফুললি এক্সপ্রেস করতে চাই। আর ভেক্টর হলো যে সেই সকল রাশি যেগুলো প্রকাশ করতে আমার মানও লাগে, দিকও লাগে, মানও লাগে, দিকও লাগে। তো এখানে একটা জিনিস প্রযোজ্য, সেটা হলো যে শুধু মান আর দিক থাকলে যে ভেক্টর হবে এই জিনিসটা কিন্তু ঠিক না, এই কনসেপ্টে ভুল আছে। মানে শুধু মান আর দিক থাকলেও ভেক্টর হবে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো যে মান দিক থাকতে হবে, ভেক্টর যোগের নিয়ম মানতে হবে, ভেক্টর যোগের অনেকগুলো নিয়ম আছে সেটা মানতে হবে। এবং ভেক্টরের গুণনের নিয়ম মানতে হবে, ভেক্টরের গুণের নিয়ম। এই যদি চারটা মানে তাহলে সেটা হবে একটা ভেক্টর রাশি, অর্থাৎ যোগের নিয়ম মানতে হবে, গুণের নিয়ম মানতে হবে। এটা হলো যে আমাদের ভেক্টর রাশি। কাজে ভেক্টর মান এবং দিক থাকলেই ভেক্টর হয়, এটা ইন্টারের কনসেপ্ট হিসেবে মোটামুটি ঠিক আছে, এটা নিয়ে ঝামেলা হয় না। অর্থাৎ ইন্টার আপনারা যেসব কনসেপ্ট পাবেন সেখানে দেখবেন যেটা নিয়ে আমার ঝামেলা হইতেছে না, যে মান দিক থাকলে মোটামুটি ভেক্টর হইতেছে। আর একটা জিনিস জাস্ট একটু দেখানোর উদ্দেশ্যে দেখাই, সেটা হলো যে ইলেকট্রিসিটি ফ্লো যেটা, মানে তড়িৎ প্রবাহ যেটা, তো তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমার একটা তার দেওয়া আছে, এই যে তার, এই তার, তো তার যেটা তারটাকে আমি এভাবে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইতেছে, এখানে আমার 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইতেছে। তাহলে এখন বলেন তো এখান দিয়ে কত ফ্লো হবে? কমন সেন্স ইউজ করলে আমরা বুঝতে পারবো যে এখানে 11 অ্যাম্পিয়ার হবে। ইজিলি আমরা কমন সেন্স ইউজ করি, তাহলে বুঝবো যে এখান দিয়ে 11 অ্যাম্পিয়ার হবে। আমি বললাম যে এটা হলো যে 60 ডিগ্রি, তার দুইটার আপনার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে এখন আরেকটা তার দিলাম, এটাই ওরকম। এটা আমি বললাম যে এটা হলো যে 100 ডিগ্রি, কোনটা এখান থেকে 5 অ্যাম্পিয়ার হচ্ছে, এখান থেকে 6 অ্যাম্পিয়ার হচ্ছে। এখান থেকে কত হবে? আপনি বলবেন যে কমন সেন্স ইউজ করে বুঝবেন যে মোটামুটি হ্যাঁ 11 অ্যাম্পিয়ারই হবে, মোটামুটি না 11 অ্যাম্পিয়ারই হবে, কমন সেন্স ইউজ করে যেটা বুঝতেছেন। কারেন্ট ফ্লোর কিন্তু একটা দিক আছে, দেখছেন একটা দিক আছে, যেটা এখান থেকে এখানে ফ্লো হইতেছে, এখান থেকে এখানে ফ্লো হইতেছে, তারপর এখান থেকে এখানে ফ্লো হইতেছে, এখান থেকে এখানে ফ্লো হইতেছে। দিকটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে হ্যাঁ এটা একটা দিক আছে, প্লাস
মানে ইলেকট্রিসিটি ফ্লো হয়ে হলো যে -2 প্লাসের দিকে, ইলেকট্রিসিটি না সরি, তো ইলেকট্রন ফ্লো হয় -2 প্লাসের দিকে এবং ইলেকট্রিসিটি ফ্লো হয় +2 মাইনাসের দিকে, তার একটা একটা বিপরীত আর কি। এটা পরে পড়া হবে আর কি। এটা মূল ফ্যাক্টর না, মূল ফ্যাক্টর হলো যে এখানে যে বলতেছি আমি যে এখানে যে ইলেকট্রিসিটি ফ্লো হইতেছে অর্থাৎ দিক আছে আর কি, +2 মাইনাস বা -2 প্লাস কোনো না কোনো একটা দিক আছে। তো দিক যেহেতু আছে তার মানে দিক আছে, মানও তো আছে, এই যে মান আছে বাই অ্যাম্পিয়ার, এই যে দিক আছে +2, মানে ইলেকট্রিসিটি ফ্লো হলো যে +2 মাইনাসের দিকে, ইলেকট্রিসিটি ফ্লো হলো যে +2 থেকে মাইনাসের দিকে, ইলেকট্রনের ফ্লো হলো যে মাইনাস থেকে প্লাসের দিকে। তো ওইটা হচ্ছে বিষয় না, এখানে যে +2 মাইনাসের দিকে হইতেছে, এটা হলো যে কথা যে তড়িৎ প্রবাহ হইতেছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তাহলে যদি তড়িৎ প্রবাহ পজিটিভ নেগেটিভ দিকে হয় তার যে দিক আছে, তাহলে দিক হইতেছে দিক আছে, তাহলে যে মানও আছে, তো মানও আছে, তার মানে এটা ভেক্টর। তার মানে এই সংজ্ঞা হিসাবে এটা ভেক্টর, এই সংজ্ঞা হিসাবে এটা ভেক্টর। কিন্তু খুবই মজার ব্যাপার হলো যেটা ভেক্টর না, কারণ দেখো এটা ভেক্টর যুগের নিয়ম মানতেছে না। ভেক্টর যুগের নিয়মে এই যে কোণটা যদি চেঞ্জ হয়, এখানকার মধ্যবর্তী কোণ যদি চেঞ্জ হয়, এই যোগের যে অ্যান্সারটা সেম থাকে না। এটা আমরা সামনে যখন যোগের বিধি পড়বো বা যোগ নিয়ে পড়বো তখন আমরা দেখতে পারবো যে কোনটা কি চেঞ্জ হইলে কি হয়, হইতেছে কি হইতেছে না। তখন দেখবো যে কোনটা যদি চেঞ্জ হয় তাহলে যোগের যে ফলাফলটা সেম থাকতেছে না, ফলাফলটা ডিফারেন্ট দিতেছে বা এখানে সেম থাকতেছে, তার মানে যোগের নিয়ম মানতেছে না, তার মানে এটা ভেক্টর না, এটা স্কেলার। এটা স্কেলার না, এটা একটা স্কেলার। আমার বোর্ডটা বেশ হিজিবিজি হয়ে গেছে, বোর্ডটা আমি একটু মুছে নিই, ক্লিন করে নিই। মানে আমরা এতক্ষণ এটা বুঝতে পেরেছি যে ভেক্টর যোগের যদি নিয়ম না মানে তাহলে এটা ভেক্টর হইতেছে না, তো এটা স্কেলার। এগুলো ভেক্টর গুণের কিছু নিয়ম আছে, এগুলো মানতে হবে। তো যোগের এবং গুণের নিয়ম মানলে এটা ভেক্টর হবে, কিন্তু এটা ভেক্টর হবে না। বাট ইন্টার লাইফে মোটামুটি যে এই কনসেপ্টটাই মোটামুটি প্রযোজ্য যে মান এবং দিক থাকলে ভেক্টর, মান এবং দিক না থাকলে শুধু মান থাকলে স্কেলার, শুধু দিক প্রয়োজন না। এখন ভেক্টরের প্রয়োজনীয়তা একটু জানি যে আসলে ভেক্টরটা প্রয়োজন কেন, মানে ভেক্টরটা ফিল করবো কীভাবে। মানে ভেক্টর আমি বলতেছি ভেক্টরের দিক থাকলে ভেক্টর, দিক না থাকলে স্কেলার, তাহলে মানে ফিল জিনিসটা কি হইতেছে কি আসলে। এই জিনিসটা ফিল করতে জাস্ট একটা সুন্দর উদাহরণ দিই। সাপোজ আমি জাহাজের মধ্যে বসে আছি, জাহাজ বা নৌকা, আমি ইয়াতে বসে আছি, সাপোজ লঞ্চে বসে আছি, বা আপনারা কেউ লঞ্চে বসে আছে, জাহাজে বসে আছি। তো জাহাজে যখন বসে আছি তখন আমি সাপোজ এখন ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছি, কথার কথা চাঁদপুর যাচ্ছি আমি। তো জাহাজে আমি যখন বসে আছি, তো জাহাজ থেকে আমি বললাম যে বর্তমানে আমার থেকে চাঁদপুরের দূরত্ব 30 কিলোমিটার। আমি বলে দিলাম যে আমি এখন নৌকায় আছি, এখন আমি মেঘনার উপর আছি, মেঘনা নদীর উপর আছি। তো মেঘনা নদীর যে উপর আছি, সাপোজ এটা পানি, আমার মেঘনা নদীর উপর আমার জাহাজ, এখান থেকে 30 কিলোমিটার দূরে আমার চাঁদপুর আছে। তো এখন যদি আমি বলি 30 কিলোমিটার দূরে চাঁদপুর আছে, তখন কিন্তু নাবিক বুঝবে না। নাবিককে যদি আমি বলি যে এখান থেকে 30 কিলোমিটার দূরে চাঁদপুর, তাহলে সে কিন্তু বুঝতেছে না যে 30 কিলোমিটার দূরে কোন দিকে চাঁদপুর। মানে 30 কিলোমিটার দূরে তো সামনে হইতে পারে চাঁদপুর, পিছনে হইতে পারে চাঁদপুর, পশ্চিম হইতে পারে চাঁদপুর, দক্ষিণ হইতে পারে চাঁদপুর, উত্তর হইতে পারে চাঁদপুর, যে কোনো জায়গায় চাঁদপুর হইতে পারে। তো 30 কিলোমিটার দূরে একটা আমি যদি সার্কেল আঁকি, তো সার্কেলের উপর যে কোনো জায়গায় চাঁদপুর থাকতে পারে, যে কোনো জায়গায় চাঁদপুরটা থাকতে পারে, যে কোনো জায়গায়, ইন এনি প্লেস, মানে অ্যাট এনি প্লেস এটা চাঁদপুরটা থাকতে পারে, যে কোনো জায়গায়। আমি কিন্তু ফিক্স করে বলে দিতেছি না চাঁদপুর কোথায়। তার মানে এখানে আমার ভেক্টরের প্রয়োজনীয়তা চলে আসতেছে, যে ভেক্টর দিয়ে আমি কী বুঝাই, যে মান আছে এবং দিক আছে, নির্দিষ্ট দিক আছে। নির্দিষ্ট দিকটাকে এখন বলে দেবো যে চাঁদপুর কি সামনের দিকের কথা বলে দিলাম, যে সামনের দিকে আপনি যেখানে আছেন নাবিক সাহেব, তার ঠিক সামনে 30 কিলোমিটার দূরে যদি আপনি যান, তাহলে আপনি যা পাবেন চাঁদপুরকে। অর্থাৎ তখন নাবিক বুঝতে পারবে হ্যাঁ এখন আমাকে বাগানে যেতে হবে না, আমি এক নাগালের সামনে চলে যাবো, সোজা যাবো, সোজা গেলে আমি চাঁদপুর যাবো। তো এটা হলো জানবো ভেক্টরের প্রয়োজনীয়তা, যে আমি যদি একটা জায়গা থেকে নির্দিষ্ট দিকে যদি না বলে দিই যে আমি কোথায় নির্দিষ্ট দিকে কোথায় যাবো, তাহলে এটাকে কিন্তু আমি সঠিকভাবে এক্সপ্রেস করতে পারতেছি না যে চাঁদপুর আসে কত দূর। এটাকে আমরা বলি সরণ, অর্থাৎ মানের সাথে আমার দিকটা বলেই দিতেছে। তো এই যে ডিস্টেন্সটা, যখন ডিস্টেন্সটা এরকম ভেক্টর আকারে প্রকাশ করো, সেটা হচ্ছে সরণ। আমরা এখন প্রয়োজনীয়তা জানলাম, এখন আমরা একটু ভেক্টর এবং স্কেলারের উদাহরণ নিয়ে জানি। উদাহরণ
সরলনামার একটা ভেক্টর, উজনামার ভেক্টর, বল ভেক্টর, যে বলের ঘাত ভেক্টর, বেগ ভেক্টর, ত্বরণ ভেক্টর, কেন্দ্রমুখী বল ভেক্টর, টর্ক একটা ভেক্টর ইত্যাদি। অনেকগুলো উদাহরণ আপনারা বইয়ে পেয়ে যাবেন। বইয়ের উদাহরণগুলো ভালোভাবে দেখবেন, কারণ এখান থেকে আমাদের এমসিকিউ আসে যে কোনগুলো আমাদের ভেক্টর, কোনগুলো আমাদের স্কেলার। স্কেলারের উদাহরণ দেখি। দৈর্ঘ্য আমার স্কেলার, তারপর যে দূরত্ব আমার স্কেলার, কাজ আমার স্কেলার, শক্তি স্কেলার, বিভব স্কেলার। আপনি ধরে রাখা ভালো, যে কোনো ধরনের বিভব, শক্তি, কাজ, এই সব কিছু হলো স্কেলার। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, আর বিভব এক ধরনের শক্তি বা কাজ যাই বলেন। তো পুরোটা আমাদের কাজ বা শক্তির সাথে সম্পর্কিত, শক্তির সাথে সম্পর্কিত যে কোনো রাশি কম বেশি স্কেলার। কম বেশি স্কেলার না, স্কেলারই হয় আর কি, কখনো ভেক্টর হয় না। বিভব শক্তি বলেন, গতিশক্তি বলেন, বিভব বলেন, মহাকর্ষীয় বিভব বলেন, যা বিভব বলে স্কেলার, সবই স্কেলার, কোনো ভেক্টর নাই এখানে। তারপর হচ্ছে ভর স্কেলার, ভর স্কেলার। ভর যদি বলি তখন কিন্তু আমাকে বলে দিতে হয় না যে উত্তর দিকে ভর এত, দক্ষিণ দিকে ভর এত, পূর্ব দিকে এত, বহুত কিছুই বলতে হয় না, শুধু বলি যে আমার ভর এত, তাহলে সবাই বুঝতে পারে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি ওর ভর এত। এটাই গেল আমাদের স্কেলার উদাহরণ। বইয়ে অনেক উদাহরণ আছে, এগুলো একটু দেখে নিন। এগুলো দেখে নিলে এগুলো থেকে অনেক এমসিকিউ আসে, তো আপনার জন্য উপকার হবে। উদাহরণটা নিচে তৈরি। যেহেতু কিছু ভুল ধারণা আছে আমাদের মধ্যে, সেগুলো যে ভুল ধারণাগুলো আমি আলোচনা করি। প্রথম ভুল ধারণা একটু আগে আলোচনা করছি, সেটা হলো যে মান এবং দিক থাকলেই ভেক্টর হয়, শুধুমাত্র মান প্লাস দিক ইজ ইকুয়াল টু ভেক্টর। এটা একটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। শুধু মানার দিক থাকলে ভেক্টর হয় না, আর ইন্টারের জন্য এটা ঠিক আছে, বাট শুধু মানার দিক থাকলে ভেক্টর হয় না। ভেক্টর থাকার জন্য যোগের এবং গুণের নিয়মও মানতে হবে। দ্বিতীয় যে ভুল ধারণাটা হলো যে যদি কোনো কিছু দিয়ে আমি জাস্ট দেখি যে এটা দিক নাই, একটা সাথে যদি দিক বলে দিই আর ওইটাই ভেক্টর হয়ে যায়, কোনো কিছু দিক নেই, কথার কথা দূরত্ব জিনিসটা স্কেলার, ওর তো দিক নেই, তাহলে যদি ওর দিক না থাকে, তো যদি ওর সাথে আমি জাস্ট দিক অ্যাড করে দিই, তাহলে মনে হয় ইকুয়াল টু হয়ে যাবে সরল। এটার একটা ভুল ধারণা। দূরত্বের সাথে দিক বলে দিলে কখনোই সেটা সরল হয় না, কারণ দূরত্ব সরল জিনিসটা দুইটা পুরোপুরি ডিফারেন্ট জিনিসকে ইন্ডিকেট করে। জাস্ট একটা সব ছোট উদাহরণের মাধ্যমে বলি। তখন আমি আসি ধানমন্ডিতে, আমি এখন গেলাম মতিঝিল। ধানমন্ডি থেকে মতিঝিল যেতে আমি অনেক আঁকা বাঁকা পথ অবলম্বন করে গেলাম। তো ধানমন্ডি থেকে মতিঝিল সাপোজ উত্তর দিকে কথার কথা 5 কিলোমিটার, আঁকা বাঁকা পথে আমি সাপোজ 10 কিলোমিটার গেলাম, 10 কিলোমিটার গেলাম। তো 10 কিলোমিটার যখন গেলাম, তখন কিন্তু আমি প্রত্যেকটা পথে প্রত্যেকটা মুহূর্তে আমি আমার দিকগুলোকে চেঞ্জ করতেছি। এখন কিন্তু দূরত্বটা যদি জাস্ট প্রত্যেকটা মুহূর্তে দূরত্বকে যদি আমি দিক দিয়ে বলে দিই, তাহলে কিন্তু এটা 5 কিলোমিটার হইতেছে না। এটা আমি ফিল করলে বুঝতে পারবো যে দূরত্ব প্লাস দিক নট ইকুয়াল টু সমান, এরকম কোথাও দেখবেন না। যতটা ফিল করবো ততটা বুঝতে পারবো সায়েন্সের এইসব জিনিসগুলো, যে আমি যদি এখানে 10 কিলোমিটার পথ অতিক্রম করি, যে এই পথে 10 কিলোমিটার আমি পথ যদি অতিক্রম করি, তাহলে আমি প্রত্যেকটা মুহূর্তে যদি দিককে শুধু বলে দিই, তাহলে কিন্তু আমার এই 5 কিলোমিটার দিক দিয়ে হইতেছে না, মানে ওটা এইখানে স্মরণটাকে বুঝাইতেছে, স্পেসিফিকলি এভরিথিং আর কি, মোটটাকে বুঝাইতেছে না। আশা করি বুঝতে পারছেন আর কি। মোটামুটি এইসব ভুল ধারণা আমাদের মধ্যে থাকে। ভুল ধারণা
গেল। এখন আমরা কিছু প্রবলেম সলভ করি। নিচের কোনটি ভেক্টর রাশি? এক নম্বরে দিলাম কাজ, 2 নম্বরে বেগ, 3 নম্বরে পদ। আপনাদের কমেন্টে বলেন যে কোনগুলো ভেক্টর রাশি। তো পজ করে দেখেন, পজ করে দেন দিকে ভেক্টর রাশি আমার হলো যে 2 এবং 3 নম্বর ভেক্টর রাশি। কাজ কখনো আমার ভেক্টর রাশি না, কাজ আমার স্কেলার। এটাই সব বলা হয়েছে, উদাহরণগুলো বলা হয়েছে। আরেকটা এরকম প্রশ্ন দিই, সেটা হলো যে টর্ক, 2 নম্বর হবে যে আমার বিভব, 3 নম্বর হলো যে আমার বেগ। বেগ না, বেগ তৈরি করা হয়েছে আরেকটা, আমি দেখি বল। অ্যান্সার কি হবে? এখানে আবার পজ করে দেখেন কোনটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে 1 এবং 3। 0 আমাদের কখনো ভেক্টর না, 0 আমাদের স্কেলার। এখন পরীক্ষায় আবার আরেকটা প্রশ্ন আসে, যেটাতে আমরা মূলত সবাই ভুল করে ফেলি। সেটা হলো যে লাস্টে দিয়ে এখানে ভেক্টর রাশি 9 লিখে দেয়। কোনটির কোন ভেক্টর রাশি নেই। আমরা এত দ্রুত পরীক্ষায় অ্যান্সার করতে যাই যে তখন কোনটি ভেক্টর রাশি এইটুকু পরে আমরা বসে থাকি। নিচের শেষের যে 9টা আমরা পড়ি না। 9টা যখন পড়ি না তখন আমাদের এই অ্যান্সারের শিটের একটা মার্কও 9 হয়ে যায়, এটাও চলে যায়। মানে যখন আমরা 9টা না পড়ে উল্টাপাল্টা অ্যান্সার করি তখন এই একটা মার্কও আমাদের চলে যায়, একটা মার্ক আমাদের 9 হয়ে যায়। আর অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে একটা মার্ক যায়, তাতে 0.25 চলে যায় ম্যাক্সিমাম যেগুলোতে এমসিকিউ আছে। তো 9টা পড়বেন, 9টা না পড়লে জীবন থেকে একটা মার্ক 9 হয়ে যাবে। যদি বলে যে নিচের কোনটি ভেক্টর রাশি নয়, তাহলে এটাকে আমরা মুছে ফেলি। অর্থাৎ সহজ কোশ্চেন হলো যে এটা নিচের কোনটি স্কেলার রাশি আর কি। এটাকে এইভাবে প্যাচিয়ে বলে যে নিচের কোনটি ভেক্টর রাশি নয়। স্কেলার রাশি যেমন গুরুত্ব, 2 নম্বরে দিলাম সরণ, 3 নম্বরে দিলাম ভর। এখানে আমাদের অ্যান্সার হবে গুরুত্ব ভর। সরণ আমার গুরুত্ব, সরণ আমার স্কেলার। এই 9টা ভালোভাবে দেখবেন, দেখবেন যে জীবন থেকে নাম্বার 9 হয়ে গেছে। আমরা এখন বলছি আমরা আরও কিছু কনসেপ্ট দেখেই। কনসেপ্টটা হলো যে ভেক্টর প্রোডাকশন নিয়ম। ভেক্টর প্রোডাকশনের 4টা নিয়ম আছে। এর মধ্যে আমরা মূলত 2টা নিয়ম বেশি ইউজ করি, বাকিগুলো ইউজ করি না। প্রথম নিয়ম হলো যে এই একটা যদি ভেক্টর হয় তাহলে তার উপরে আমরা একটা এরকম দাগ দিই, এটা আমরা ইউজ করি। এই একটা ভেক্টর হলে ভেক্টরের উপর আমরা একটা ছোটো দাগ দিই, এটা একটা ভেক্টর প্রোডাকশনের একটা নিয়ম। সেকেন্ড নিয়ম হলো যে একটা ভেক্টর হয় আমি এঁকে দেবো, এঁকে দিয়ে উপরে একটা দাগ দিয়ে একটা তীর চিহ্ন দেবো, এটা এক নিয়ম। থার্ড নিয়ম হলো যে এই যদি ভেক্টর হয় তাহলে এটা আমি বোল্ড করে দিই। এটা আমরা কখনো ইউজ করি না, কারণ বোল্ড তো আসলে হাতে লেখায় করতে গেলে ঝামেলা হয়, এটা কম্পিউটারে করলে করা যেতে পারে আর কি। এই পদ্ধতিটাকে আমরা কখনো ইউজ করি না। চতুর্থ নিয়ম হলো যে এই যদি একটা ভেক্টর হয় আমরা এই নিচে একটা দাগ দিই। তো আমরা প্রথম 2টা নিয়ম যেটা, এই 2টা নিয়ম আমরা বেশি ইউজ করি। আমরা পরবর্তী নিয়মগুলো সাধারণত ইউজ করি না, এটা ইউজ করি না, এটা ইউজ করি না। বাট এই দুটো প্রচলিত, এই দুটো আমাদের নিয়ম আর কি, কারেক্ট নিয়ম। বাট এই দুটো আমরা ইউজ করি না সাধারণত, বাট এই দুটো আমাদের প্রপার কারেক্ট নিয়ম আর কি, এই দুটো ইউজ করি। আর যদি আমরা দেখাতে চাই যে ভেক্টর মানে কী বলবো এটাকে, খাতায় যদি আমরা এঁকে দেখাতে চাই যে ভেক্টর কীভাবে আঁকা যেতে পারে, তখন আমরা ভেক্টর কীভাবে আঁকতে পারি, যে একটা তীর চিহ্ন দিব, এই তীর চিহ্ন দিব, তীর চিহ্নটার এই যে ভেক্টরের তীর চিহ্নটার যেই লেন্থটা হলো যে আমাদের ভেক্টরের মান বোঝাবে, এবং তীর চিহ্নের যে দিকটা, তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এটা আমার ভেক্টরের দিকটাকে বোঝাবে।
তো মানটা এটা মূলত একটা মানে মান বলতে সাপোজ আমি বললাম যে এটার মান 5 নিউটন, তখন আপনি চিন্তা করবেন যে এটা তো একটা দৈর্ঘ্য হয়ে গেল, 5 নিউটন হলো কীভাবে এটার মানটা। এটা মানটা বেসিক্যালি এটা হলো কী বলবো প্রপোর্শনাল একটা মান ধরে নিতে পারেন যে 5 নিউটন এত হয় তাহলে 10 নিউটন হবে এত, মানে এটা দ্বিগুণ ধরে নিতে পারেন যে 10 নিউটন, এটা দ্বিগুণ 10 নিউটনকে এটা দ্বিগুণ ধরে নিতে পারেন। মানে মানটাও যে আপনি 5 নিউটনকে একটা মান ধরবেন, 10 নিউটনকে থেকে বড় এরকম দ্বিগুণ টাইপের একটা মানটা ধরবেন। এটা হলো যে আমাদের ভেক্টর নিয়ম, মানে ভেক্টর মান প্রকাশের নিয়ম আর কি, মানে ভেক্টরকে গ্রাফিক্যালি দেখানোর নিয়ম আর কি। তো এখানে এটা বলা যাবে না যেটা দৈর্ঘ্য ওটা 5 নিউটন হয়ে যাবে, দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য এখানে আপনি জাস্ট ধরে নিচ্ছেন যে এইটুকুকে আমি 5 নিউটন ধরছি, তার মানে দ্বিগুণ যেটা দ্বিগুণকে আমি ধরে নেব 10 নিউটন, আর এটা হবে আমার 10 নিউটন, দিক 5 নিউটনের সেম দিকে আর কি। আশা করি বুঝতে পারছেন। জাস্ট দৈর্ঘ্যটাকে আমরা জাস্ট মানের প্রপোর্শনাল ধরে নিব যে এটুকু দৈর্ঘ্য 5 নিউটন আর তাহলে এটুকু দৈর্ঘ্য হবে 10 নিউটন, ঠিক এটুকু দৈর্ঘ্য হবে আমার 15 নিউটন, মানে এর 3 গুণ, এর 3 গুণ, এর 3 গুণ, এটা এর 2 গুণ। এভাবে আমরা জাস্ট ধরে নিব যে দৈর্ঘ্য যেটা দৈর্ঘ্যের সাথে প্রপোর্শনাল হইতে আমরা চিন্তা করে নিব যে মানটা কিরকম হয় আর কি। তো এটা গেল আমাদের ভেক্টর প্রকাশের নিয়ম। তো এখন আমরা আরও কিছু টাইপের ভেক্টর দেখবো যে ভেক্টর কী টাইপের হয়, ভেক্টরে কী কী টাইপ আছে, ভেক্টরের প্রকারভেদ আর কি। প্রথমে যেটা সদৃশ ভেক্টর, এগুলো তুলে রেখেন খাতায় যদি পসিবল হয়, কারণ এগুলো থেকে অনেক প্রশ্ন আসে, এমসিকিউ আসে আর কি। সদৃশ ভেক্টরগুলো যে দুটো ভেক্টরের যদি দিক সেম হয়, এদের মান সেম হতেও পারে নাও হতে পারে, এটা কোনো ফ্যাক্টর না, বাট যদি দিক সেম হয় অর্থাৎ এটা যদি সেম ডিরেকশনে কাজ করে তাহলে এটাকে বলা হয় সদৃশ ভেক্টর। এখন এরকম হতে পারে যে ভেক্টরটা এটাই দিকে আর এটা ওই দিকে, অর্থাৎ একটা যদি আমি কাল্পনিক একটা রেখা চিন্তা করি, কাল্পনিক কোনো একটা রেখা, এই যে কাল্পনিক একটা রেখা আমি চিন্তা করি, কাল্পনিক একটা রেখা, এই রেখাকে বলে ধারক রেখা। ধারক রেখার উপর যদি সেম দুটা ভেক্টর অবস্থান করে তাও এটা সদৃশ, ধারক রেখা যদি সেম না হয় ডিফারেন্ট হয় তাও এটা সদৃশ। কারণ সদৃশর সংজ্ঞা হলো যে যদি ভেক্টর দুটা দিক সেম হয়, মান এখানে বিবেচ্য না, মান সমান হলে ভালো, না হলে কোনো সমস্যা নেই। সদৃশ ভেক্টর এটা, ঠিক একইভাবে বিসদৃশ ভেক্টর সংজ্ঞা থেকে বুঝে যাচ্ছি, যদি সদৃশ ভেক্টর এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর হবে উল্টা। বিসদৃশ ভেক্টর হলে যে দুটা ভেক্টরের মান সেম বা সেম না, বাট দিক ডিফারেন্ট, দিক ঠিক ডিফারেন্ট হবে, মানে দিক ঠিক একটা 180 ডিগ্রি হবে, এরকম না যে একটা দিক এরকম আর একটা দিক এরকম হয়ে গেছে, এই দুটা কিন্তু বিসদৃশ না, দিক হবে একদম ঠিক উল্টা 180 ডিগ্রি, আর ওটাকে বলে বিসদৃশ ভেক্টর। এবং সেম ধারক রেখার উপর হতে পারে নাও হতে পারে, মান সেম হতে পারে নাও হতে পারে, এগুলো বিবেচ্য না, বিবেচ্য শুধু সেটা কি সেম দিক কি ডিফারেন্ট নাকি, দিককে একটা 180 ডিগ্রি যদি হয় তাহলে বিসদৃশ, যদি না হয় তাহলে সদৃশ, মানে যদি না হয় যদি সেম হয় তাহলে সদৃশ আর কি, এমনি যদি না হয় তাহলে ওটা আমাদের অন্য টাইপের মতো করতে পারবে। বলবো স্বাধীন রূপ, স্বাধীন না এখন সমান রূপ, তাহলে ডিরেক্ট করতে সমস্যা হবে, মানে ডিরেক্ট করতে সুবিধা হবে আপনাদের। সমান ভেক্টর হচ্ছে ভেক্টর এরকম একটা সদৃশ ভেক্টর যাদের দিকও সে মানও সমান, মানে আমি বলছি ভেক্টরে কী কী দরকার, মান দরকার, দিক দরকার, সামনে আমরা মানে বড় ক্লাসে আরও অনেক কিছুই জানা হবে, বাট এমনিতে ইন্টার লেভেলে মান দিক এই দুটোই দরকার ভেক্টরের জন্য। যে মান এবং দিক দরকার হয় এই দুটো সমান হলেই তো এটা সমান ভেক্টর হবে, মানে দুটা ভেক্টরে যদি মান এবং দিক সমান হয় তাহলেই তারা সমান ভেক্টর, অর্থাৎ ওর যদি মান এবং দিক সমান হয় তাহলে সমান ভেক্টর। সদৃশ ভেক্টর হইতেছে কিন্তু, কারণ এটা কিন্তু দিক সেম হলে সদৃশ ভেক্টর হবে, যেহেতু দিক সেম সদৃশ ভেক্টর তো হচ্ছেই, সাথে প্লাস সমান ভেক্টর হচ্ছে, কারণ মান সমান দিক সমান, ধারক রেখা সেম হতে পারে ডিফারেন্ট হতে পারে। বিপ্রতীক ভেক্টর, যদি দুইটা ভেক্টরের মান একটা গুণাত্মক বিপরীত হয়, অর্থাৎ একটার মান সাপোজ 5 আর একটার মান 1/5, দিক সেম, দিক সবসময় সেম, মানে এই ক্ষেত্রে সবসময় না, সরি এই ক্ষেত্রে দিক সেম, দিক সেম কিন্তু মান একটার বিপরীত আর কি, সাপোজ এটা 5 এটা 1/5, এটা দিক এটা হলো 5 আর এটা হলো আমার 1/5, তো এটা আমার 1/5 এটা হলো আমার 5, তাহলে একটার মান হলো যে বিপরীত কিন্তু দিক সেম, মানে মান একটা গুণাত্মক বিপরীত বাট দিক সেম, এরকম ভেক্টরকে বলি আমরা বিপরীত ভেক্টর, অর্থাৎ একটা মান আর একটা মানের গুণাত্মক বিপরীত,
ঋণাত্মক বিপরীত মানে হলো যে এরকম একটা সংখ্যা, যে সংখ্যার সাথে আরেকটা সংখ্যা গুণ করলে মান 1 হয়। 5-এর সাথে 1/5 গুণ করলে 1 হয়, তার মানে হলো যে 5-এর ঋণাত্মক বিপরীত সংখ্যা 1/5। এটাই হলো আমার বিপরীত বিকৃতি। এবার মুছে দিই আপাতত এই পার্টটা। স্বাধীন যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। অর্থাৎ পাদবিন্দু যদি নির্দিষ্ট না হয়, অর্থাৎ এই ভেক্টরকে আমি যদি এখান থেকে এখানে স্থানান্তর করতে পারি, এখানে স্থানান্তর করতে পারি, এখানে স্থানান্তর করতে পারি, পাদবিন্দু যদি নির্দিষ্ট না হয় তাহলে একটা স্বাধীন ভেক্টর বলে। বদ্ধ ভেক্টর, বদ্ধ ভেক্টর বলে যে স্বাধীন ভেক্টরের ঠিক উল্টা। স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে সীমাবদ্ধ ভেক্টর বলে এটাকে মূলত, বদ্ধ না সীমাবদ্ধ। সীমাবদ্ধ ভেক্টর হলো যে স্বাধীন ভেক্টর ঠিক উল্টা। স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু নির্দিষ্ট থাকে না, আবার সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু নির্দিষ্ট থাকে। এটাকে আমি যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি না। এগুলো একটা থিওরিটিক্যাল পড়াশোনা, এগুলো থিওরিটিক্যাল পড়াশোনা, এগুলো পড়লে মোটামুটি বুঝা যায় যে কোনটা কি বুঝাইতেছে। এটা ঠিক একটা উল্টা আর কি, একটা বিপরীত। এখন মুছে দিই। একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক তাকে বলা হয় একক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান 1 একক, যার মান 1 একক সেই একক ভেক্টর। যার মান 1 একক সেই হলো যে একক ভেক্টর। যার মান 1 একক তার দিক যেকোনো কিছু হতে পারে, এবং এটা আমাদের ভেক্টর চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা থেকে আমরা অনেক বড় বড় কাজ করবো, সামনে অনেক বড় বড় প্রবলেম সলভ করবো। যেসব প্রবলেম সলভ করতে আমাদের একক ভেক্টরের কনসেপ্টগুলো লাগবে। তো এখন হলো যে আমাদের সমরেখ ভেক্টর। দুইটা ভেক্টরের একই সমান, দুইটা ভেক্টর ধারক রেখা যদি সেম হয় তাহলে সেটাকে সমরেখ ভেক্টর বলে। অর্থাৎ এই ভেক্টরের যে ধারক রেখা এবং এই ভেক্টরের যে ধারক রেখা, দুইটা ভেক্টরের ধারক রেখা যদি সেম হয় তাহলে সেটাকে বলা হয় সমরেখ ভেক্টর।